আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। আমি ডাক্তার মোহাম্মদ ফেরদৌস আজকে আপনাদের সাথে আলোচনা করব ডেঙ্গু জ্বরের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা কী সে সংক্রান্ত বিষয় নিয়ে। একটু সচেতন হলেই হসপিটালের একগাদা বিল থেকে আপনি মুক্ত হতে পারবেন। বিশেষ করে আমরা যেটা খেয়াল করেছি, বর্তমান সময়ে ডেঙ্গু জ্বরের কারণে বাংলাদেশের শহরের যে হসপিটালগুলো রয়েছে, সরকারি বেসরকারি যে হসপিটালগুলো রয়েছে, এগুলোতে আমরা প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর ভিড় দেখতে পাই। ডেঙ্গু রোগীর কারণে মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়। তো বিভিন্ন রকম ইমার্জেন্সি অবস্থা কিভাবে সামাল দিবেন এবং স্বাভাবিক অবস্থায় কিভাবে এর ব্যবস্থাপনা করবেন, এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ডিটেকশন অফ ডেঙ্গু ফিভার, অর্থাৎ ডেঙ্গু জ্বরের যে হয়েছে সেটা নিশ্চিতকরণে আমরা কি করব। এটা হলো প্রথম কাজ। প্রথম কাজ হলো ডায়াগনোসিস করা, আমার যে রোগীর ডেঙ্গু হয়েছে সেই ডেঙ্গুটা ডিটেকশন করা, যে রোগী ডেঙ্গু হয়েছে। এই ডিটেকশন করার জন্য আমাদের যেটি করতে হবে, কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা করতে হবে এবং আগে কিছু লক্ষণ আমাদেরকে খেয়াল করতে হবে। আমার আগের ভিডিওতে ডেঙ্গু জ্বরের লক্ষণ সংক্রান্তে আলোচনা করেছি, তবুও আমি কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ বলবো। সেটা হলো উচ্চ তাপমাত্রায় জ্বর। যখন জ্বর আসে, অনেক বেশি পরিমাণে মাত্রায় জ্বর আসে, 103 থেকে 104 105-এ উঠে যায়, এরকম হাই ফিভার থাকতে দেখা যায়। দ্বিতীয় যেটি বিষয় আমরা খেয়াল করি সেটি হলো যে রোগীর শরীর ব্যথা হয়। তৃতীয় হলো শরীরে র্যাশ দেখা দেয়, প্রচণ্ড মাথা ব্যথা এবং মাথা ব্যথার কারণে চোখের পিছনে ব্যথা হয়। এই কয়েকটি লক্ষণকে আমরা খুব বেশি গুরুত্ব দেব এবং বমিও কিন্তু এর সাথে আমরা অ্যাড করতে পারি। যখন এই লক্ষণগুলোর কোনো একটি লক্ষণ দেখা দিবে এবং আমরা বুঝতে পারবো, তখন আমরা প্যাথোলজিক্যাল কিছু পরীক্ষা করব। বিশেষ করে ডেঙ্গু ডিটেকশনের জন্য আমরা ডেঙ্গু NS1 এই ট্রিটমেন্টটি করব, প্যাথোলজিক্যাল পরীক্ষাটি করব। এবং যখন ডেঙ্গু NS1 পজিটিভ আসবে, সাথে সাথে আমাদের আরেকটি পরীক্ষা করতে হবে, সেটা হলো সিবিসি। এবং বেশি টাকা খরচ করতে না চাইলে শুধু প্লাটিলেট করব। সিবিসি করলে যে আমাদের উপকারিতাটা আছে সেটা হলো, সিবিসির মধ্যে আমরা WBCর যে প্যানেল সেটা দেখতে পাবো, RBC প্যানেল দেখতে পাবো, যে RBCর কোনটা কী অবস্থায় আছে এবং WBC কী অবস্থায় আছে। WBC যদি বেড়ে যায় তখন আমরা জানি সাধারণত ইনফেকশন আছে, যে কোনো ইনফেকশন আছে সেটা আমরা বুঝি। তো সিবিসি করানোটাই উত্তম। এবং প্লাটিলেট কাউন্ট যখন কমে যায়, অর্থাৎ 1,50,000-এর নিচে যখন চলে আসে, তখন এটাকে আমরা কনসিডার করতে শিখব যে না, আমাদের রোগীর একটা কন্ডিশনের মধ্যে যাচ্ছে। তো এরপরে আরও যে পরীক্ষাগুলো আছে সেটা হলো IgG, IgM। এই পরীক্ষাগুলো কিন্তু সাধারণত দরকার হয়। অনেক সময় ডেঙ্গু জ্বরের সাথে বিভিন্ন রকম লিভার এবং ফুসফুস সংক্রান্ত রোগ চলে আসে। সেক্ষেত্রে SGPT এবং সেরাম বিলুরিবিন এই টেস্টগুলো প্রয়োজনে একজন চিকিৎসক করাতে পারেন। এগুলো আসলে সাধারণ মানুষের জন্য না। তো আমরা ডিটেকশন পেলাম যে আমাদের রোগী ডেঙ্গু হয়েছে। এবার ম্যানেজমেন্টটা কি? ডেঙ্গু রোগের ট্র্যাডিশনাল ট্রিটমেন্টে সিস্টেমে কিন্তু স্পেসিফিক কোনো মেডিসিন নেই, অর্থাৎ লক্ষণ অনুসারে চিকিৎসা করা। হোমিওপ্যাথিক চিকিৎসায় কিন্তু এর মূল ভিত্তি হলো লক্ষণ অনুসারে চিকিৎসা করা। কি ডিজিজ হলো সেটা ব্যাপার না, আপনার যে লক্ষণগুলো আছে সেগুলো নির্ণয় করে তারপর ট্রিটমেন্ট দেওয়া। তো এখন এই লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট দিতে গেলে অ্যালোপ্যাথ তথা ট্র্যাডিশনাল সিস্টেমে যেটা করে সেটা হলো প্যারাসিটামল ইউজ করে। এটাই শুধুমাত্র মেডিসিন এবং অন্যান্য মেডিসিন লক্ষণ অনুসারে প্রয়োগ করে। তো এখন কথা হলো, যদি সিভিয়ার কন্ডিশন না থাকে, প্রাথমিক স্টেজেই আপনি যদি হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করেন, তাহলে কিন্তু এই রোগী খুব অল্প দিনে, 1 দিন 2 দিন 6 ঘন্টা 8 ঘন্টার মধ্যে আরোগ্য হতে পারে এবং এটা কিন্তু আমরা চিকিৎসা করতে গিয়ে দেখেছি।
কোভিডের ক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিক ডক্টররা খুব গুরুত্বের সাথে চিকিৎসা দিয়েছে এবং যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। যাই হোক, এখন আমার কথা হলো ট্রিটমেন্ট কি করাবেন সেটা আপনার চয়েস, এবং এই পরের যে অংশটুকু এটি শুধুমাত্র ডক্টরদের জন্য, হোমিওপ্যাথিক ডক্টরদের জন্য নির্ধারিত। হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন যেগুলো ডেঙ্গু জ্বরের জন্য ব্যবহৃত হয়, এবং এই মেডিসিনগুলো মূলত স্পেসিফিক নয়, অর্থাৎ নির্দিষ্ট রোগের জন্য নয়, এটা হলো লক্ষণ অনুসারে। অর্থাৎ যেই লক্ষণগুলো দেখা গেলে আপনি ডেঙ্গু জ্বর, স্কারলেট ফিভার এবং অন্যান্য বাত জ্বর, যে কোনো রোগ জ্বরেই আপনি কিন্তু এই মেডিসিনটা টাইফয়েড জ্বরে ব্যবহার করতে পারবেন, তবে শর্ত হলো লক্ষণ থাকা চাই। তাহলে চলুন আমরা 5টি মেডিসিন ব্যবহার করব এবং 5টি বা 7টি মেডিসিন নিয়ে কথা বলবো আমাদের আজকের এই ভিডিওতে। প্রথম যে মেডিসিনটি নিয়ে আমরা আলোচনা করব এবং টপ গ্রেডের যে মেডিসিনটা রয়েছে সেটা হলো ব্রাইনিয়াল। আমি টাইফয়েড ফিভারের উপরে একটি রিসার্চ করেছি এবং সেখানে ব্রাইনিয়া কিন্তু টপে রয়েছে। তো ডেঙ্গু জ্বরে ব্রাইনিয়া আলভ এই মেডিসিনটি আমরা কি লক্ষণ পেলে ব্যবহার করব সেটা আমরা আলোচনা করি। ব্রাইনিয়া আলভের বেসিক যে লক্ষণগুলো সেটা হলো ব্রাইনিয়া আলভের রোগীর প্রচণ্ড পিপাসা, থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার, অর্থাৎ যে রোগীর বেশি পরিমাণ পানি একসাথে খাবার জন্য পিপাসা থাকবে, একসাথে অনেকগুলো পানি পান করবে, এবং রোগী দেখবে এবং অনুভব করবে যে তার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি জায়গা শুকিয়ে আছে, ড্রাই হয়ে আছে। এবং রোগী যদি আমরা জিহ্বা দেখতে চাই, রোগীকে যদি আমরা বলি হা করেন জিহ্বাটা দেখি, তখন দেখব যে রোগীর জিহ্বায় সাদা প্রলেপ আছে এবং তার কোষ্ঠকাঠিন্য আছে। জিহ্বায় সাদা প্রলেপের সাথে একটি হিস্ট্রি আছে, সেটা হলো যে রোগী যখন কোষ্ঠকাঠিন্য থাকে তখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে রোগীর জিহ্বায় সাদা কোটেড পাই, প্রলেপ পাই। 3 নম্বর যে লক্ষণটি আমরা ব্রাইনিয়া আলভের ক্ষেত্রে বিবেচনা করব সেটা হলো মোশন অ্যাগ্রাভেশন এবং প্রেসিং অ্যামেল। রোগী নড়াচড়া করলে রোগ বৃদ্ধি পায় এবং তাকে যেই ব্যথাগুলো আছে ব্যথাগুলো একটু টিপে দিলে, চেপে দিলে তার খুব ভালো লাগে। এবং ব্রাইনিয়ার রোগী গরমের ক্ষেত্রে খুবই কষ্ট পায় এবং প্রচণ্ড ঘাম দেয়, এবং জ্বরটা এরকম হয় ঘাম দেয় এবং ছেড়ে যায়, ঘাম থাকে, এরকম কন্ডিশন আমরা দেখব। অর্থাৎ এই লক্ষণগুলো পেলে আমরা ব্রাইনিয়াকে স্মরণ করব, এবং ব্রাইনিয়ার 30, 200 অথবা 0/1, 0/2, যদি আমরা 30 দেই ডেলি 3 বার দিতে পারবো, ডেলিবার 2 বার দিতে পারবো রোগের কন্ডিশন অনুযায়ী। আর যদি আমরা 0/2 অর্থাৎ 50 পদ্ধতি দেই, ডেলি 3 বার 4 বার আমরা ব্যবহার করতে পারবো। দ্বিতীয় যে মেডিসিনটি আমাদের ডেঙ্গু জ্বরের জন্য ব্যবহার করতে পারি সেটি হলো রাস্টক্স। আমি মাঝখানে এইটা বলে দিই, এইটা অবশ্যই একজন প্রফেশনাল চিকিৎসকের জন্য এই ভিডিওটি, এবং এই লক্ষণগুলো না মিললে কখনোই হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করা উচিত না। যদিও এতে সাইড এফেক্ট হবে না কিন্তু কাজে দেবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি হোমিওপ্যাথির বদনাম করতে যাবেন না। রাস্টক্স এর চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য হলো যে অ্যাগ্রাভেশন উইথ দ্য নাইট, অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে আস্তে আস্তে যত রাত গভীর হয়, এই রাস্টক্স যে রোগীর জন্য প্রযোজ্য হবে সেই রোগীর লক্ষণগুলো রাতের সাথে সাথে বৃদ্ধি হয়। অর্থাৎ রাত 12টা পর্যন্ত যখন রাত বৃদ্ধি পায় এবং 1টার পর থেকে রাত আবার কমতে শুরু করে, ঠিক সেম বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে কমতে শুরু করে। এটা কিন্তু রাস্টক্সের একটি লক্ষণ। এবং যে সকল রোগীরা স্বেচ্ছাতে জলা আবহাওয়ায় বড় হয়েছে, বেড়ে ওঠা, বসবাস করেন, সেসব জায়গার রোগীদের ক্ষেত্রেও এই রাস্টক্স মেডিসিনটি খুবই প্রযোজ্য। রাস্টক্সের জ্বরের যে কন্ডিশন
সেটি হলো যে রুগী স্কিনে জ্বর থাকলে, তাপমাত্রা থাকলেও কিন্তু ড্রাই স্কিন, অর্থাৎ ঘাম থাকবে না, পাসপাইরেশন থাকবে না, কম থাকবে, প্রচুর হিট কিন্তু বডিতে কোনো ঘাম নেই, এরকম কন্ডিশন আমরা রাস্টক্সের ক্ষেত্রে দেখতে পাই। রাস্টক্সের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই, সেটা হলো ক্রাবিং ফর কোল্ড ড্রিঙ্কস। রাস্টক্সের রোগীর ইন্টারনাল হিট এত বেশি যে সে সবসময় মনে করে যে আমার একটু পানি চাই, ঠান্ডা পানি চাই, ঠান্ডা পানীয়, ঠান্ডা খাবার চাই, এগুলো খেলে আমার ভালো লাগবে। এই কন্ডিশন যদি আমরা দেখি, এবং সাথে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে, সেটা হলো বিভিন্ন জয়েন্ট পেইন, জয়েন্টগুলোতে ব্যথা করবে, তো এই অ্যাকিং পেইন থাকবে। তো এই ব্যথাগুলো আমরা যদি দেখি রাস্টক্সের রোগীর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা রাস্টক্স ব্যবহার করতে পারবো, এবং ডোজের ক্ষেত্রে আগে যেটা বলেছি ঠিক সেম ডোজ ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটি মেডিসিন, সেটা হলো বেলেডোনা। বেলেডোনা একটি অ্যাকুইট মেডিসিন, যদিও এটা ইমার্জেন্সিতে খুব ভালো কাজে দেয়। বেলেডোনার পরবর্তী অন্য মেডিসিনের প্রয়োজন হয়। বেলেডোনার যে লক্ষণগুলো আমরা খেয়াল করব, বেলেডোনাকে বলা হয় সুন্দরীদের মেডিসিন, অর্থাৎ যারা পরিপাটি থাকেন, সুন্দর থাকেন, গুছলো থাকেন, দেখতে সুন্দর, কালো হোক, সুন্দর হোক, পরিষ্কার হোক, এই লোকের যাদের মুখে হাসি লেগে থাকে, এই প্রকৃতির মানুষদের জন্য বেলেডোনা যে কোনো রোগে একটি মহা ওষুধ। বেলেডোনার যে লক্ষণগুলো, সেটা আমরা তিনটি ওয়ার্ডে আমরা বিবেচনা করতে পারি। সেটা হলো সাডেন সিভিয়ার রেডনেস, অর্থাৎ যে কোনো রোগ বেলেডোনার ক্ষেত্রে আসুক না কেন, সেক্ষেত্রে আমরা দেখব যে বেলেডোনা রোগীর হঠাৎ রোগের আক্রমণ হয় এবং হঠাৎ রোগ সেরে যায়। তো যদি বেলেডোনার লক্ষণ সমেত জ্বর থাকে, ডেঙ্গু জ্বর হয়, সে জ্বরটা এভাবে হবে যে হঠাৎ জ্বর বেড়ে যাবে, হঠাৎ করে জ্বর চলে আসলো, বেড়ে গেল, এবং হঠাৎ করে জ্বরটা কমে যাবে। যখন জ্বর আসে তখন রোগীর ফেস বিবর্ণ হয়ে যায় লালচে কালারের, অর্থাৎ লাল 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 আভা দেখা যায়।
নম্বরে আমরা আলোচনা করব পথ্য হিসেবে ডেঙ্গু রোগে হোমিওপ্যাথিক মেডিসিন। কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো হোমিওপ্যাথির নিয়ম অনুসারে ব্যবহার না করেও পথ্য বা ডায়েট হিসাবে আমরা কিন্তু ব্যবহার করে উপকার পেতে পারি। বিশেষ করে ক্যারিকা পেপেয়া যে মেডিসিনটা রয়েছে, এটা হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। যে মেডিসিনটি পেঁপে গাছ থেকে তৈরি হয়। তো এখন কথা হলো, আমরা জানি পেঁপে পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো ভাইরাস বিরোধী হিসাবে কাজ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে, বিভিন্ন রকম ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। প্লাটিলেট বৃদ্ধি করতে এর জুড়ি নেই। সুতরাং ক্যারিকা পেঁপে হোমিওপ্যাথিক মাদার টিংচার যদি আমরা ডায়েট হিসাবে ব্যবহার করি, সেক্ষেত্রে রুগীর দ্রুত প্লাটিলেট বেড়ে যাবে এবং রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনি অন্য চিকিৎসার পাশাপাশিও এই ক্যারিকা পেঁপে হোমিওপ্যাথিক মাদার টিংচার ব্যবহার করতে পারেন। সর্বশেষ যে কথা আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো, সেটা হলো যে কোনো রোগ হওয়ার আগে রোগটিকে অবশ্যই ডিটেকশন করতে হবে যে আমার কি রোগ হয়েছে সেটা সম্পর্কে আমার ক্লিয়ার স্পষ্ট ধারণা থাকতে হবে। সেটা হোক অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদ এবং অন্য মেডিসিন। যখন একজন চিকিৎসক রোগী সম্পর্কে জানবেন যে আমার এই রোগীর এই রোগ হয়েছে এবং এই রোগটা আমাকে সারাতে হবে, তখন কিন্তু তার জার্নিটা খুব সহজ হয়ে যাবে। সুতরাং চিকিৎসা নেয়ার আগে অবশ্যই রোগ সম্পর্কে এবং রোগ লক্ষণ সম্পর্কে কনফার্মেশন আপনাকে জরুরি। তো সুতরাং আমরা এইগুলো মেনে চলব এবং রোগীর ডেঞ্জারাস বা ক্রিটিক্যাল অবস্থা, সিম্পল অবস্থা এবং সিভিয়ার অবস্থা, এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে এবং প্রাইমারি, সেকেন্ডারি অর্থাৎ মডারেট এবং সিভিয়ার, মডারেট অবস্থা পর্যন্ত আমরা ট্রিটমেন্ট করতে পারবো এবং সিভিয়ার কন্ডিশন দেখা যায় তখন আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। তবে এক্ষেত্রে যে জিনিসগুলো দরকার হয়, ব্লাড ডোনেশন ফ্যাসিলিটি দরকার হয়, অক্সিজেন ফ্যাসিলিটি দরকার হয়, প্যাথোলজিক্যাল টেস্ট দরকার হয়। এগুলো যদি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসালয় কিংবা হোমিওপ্যাথিক হসপিটালে অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে ক্রিটিক্যাল অবস্থায় ট্রিটমেন্ট করা যায়। অনেক সময় আইসিইউ প্রয়োজন হয়। তো সুতরাং এগুলো আমাদের হোমিওপ্যাথিক হসপিটালগুলোতে অ্যাভেলেবেল করা প্রয়োজন, তাহলে আমরা সম্পূর্ণভাবে সব রকম ডেঙ্গু রোগের ট্রিটমেন্ট প্রদান করতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। ডেঙ্গু রোগের সম্পর্কে যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন এবং আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।